14 আগস্ট 2005। সময়টা ছিল সকাল। হেলিওস এয়ারওয়ে ফ্লাইট 522 সাইপ্রাসের লার্নাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গ্রিসের অ্যাথেন্স ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাওয়ার জন্য তৈরি ছিল। এই ফ্লাইটে যে প্লেনটি ব্যবহার করা হয়েছিল সেটি ছিল বোয়িং 737। সকাল 9:07 প্লেনটি টেক অফ করে। সেই সময় এর মধ্যে 115 জন প্যাসেঞ্জার, 4 জন ক্রু মেম্বার এবং পাইলট সহ মোট 121 জন যাত্রী ছিল এবং প্লেনটিকে চালাচ্ছিল 58 বছর বয়সী জার্মান পাইলট হেন্স জার্গেন মার্টেন, যার 16,900 ঘন্টা প্লেন উড়ানোর অভিজ্ঞতা ছিল, এবং তার কো পাইলট ছিল 51 বছরের প্যাম্পোস সারালাম্বোস, যার 7,549 ঘন্টা প্লেন উড়ানোর অভিজ্ঞতা ছিল। টেক অফ করার 5 মিনিট পর সকাল 9:12 প্লেনটি 12,400 ফিট উচ্চতায় পৌঁছে গিয়েছিল। এই উচ্চতায় পৌঁছাতে প্লেনে হঠাৎ করে অ্যালার্ম বাজতে শুরু করে। যখন এই অ্যালার্মটিকে যাচাই করা হয় তখন তারা বুঝতে পারে যে এটা টেক অফ কনফিগারেশন অ্যালার্ম ছিল, যেটা দেখার পর পাইলট অবাক হয়ে যায়, কারণ এই অ্যালার্মটা তখনই বাজে যখন প্লেন এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকে। 12,000 ফিট উচ্চতায় এই অ্যালার্মটি বেজে ওঠার কারণ পাইলটরা বুঝতে পারছিল না। সেই কারণে তারা এটিসি মানে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ শুরু করে দেয় এবং এটিসিকে জানায় যে প্লেনের টেক অফ কনফিগারেশন অ্যালার্ম বাজতে শুরু করেছে। পাইলট এটিসি এর সাথে কথা বলছিল। ঠিক ওই সময় ককপিটের কন্ট্রোল প্যানেলে আরো কয়েকটি অ্যালার্ম একসাথে বাজতে শুরু করে। অ্যালার্ম বাজার কারণে পাইলটের আওয়াজ এটিসি ঠিকঠাক শুনতে পারছিল না। সাথে প্লেনের মাস্টার কুশন অ্যালার্ম বাজতে শুরু করে দেয়, যার মানে প্লেনের কিছু সিস্টেম একসাথে ওভারহিট হয়ে গেছে। পাইলটদের সমস্যা বাড়তে শুরু করে। তারা বুঝতে পারছিল না যে হঠাৎ করে এইসব কি হচ্ছে। যাত্রীরা ঘটনাটি জানতে পেরে প্লেনের মধ্যে চেঁচামেচি শুরু করে দেয়। ক্রু মেম্বাররা যাত্রীদের শান্ত করার চেষ্টা করছিল এবং তখন সমস্ত প্যাসেঞ্জারদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং তখনই অক্সিজেন মাস্ক অটোমেটিক নিচে নেমে এসেছিল। আসলে প্লেনে যখন অক্সিজেন কমে যায় তখন অটোমেটিক অক্সিজেন মাস্ক নিচে নেমে আসে। সেই সময় প্লেনটি প্রায় 18,000 ফিট উচ্চতায় ছিল। পাইলট বারবার এটিসির সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু তার কথা এটিসি পর্যন্ত পৌঁছাচ্ছিল না। কিছু সময় পর প্লেনের কানেকশন এটিসির সাথে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। প্লেনটি কিছুটা কোনাকুনি উপরের দিকে উঠতে থাকে। সাধারণত এই রুটে প্লেনের টোটাল 1 ঘন্টা 45 মিনিট সময় লাগে। সেই হিসেবে 10:45 প্লেনটি অ্যাথেন্স এয়ারপোর্টে ল্যান্ড করার কথা ছিল। 9:23 প্লেনটি 34,000 ফিট উচ্চতায় পৌঁছায়। এরপর 9:37 প্লেনটি অ্যাথেন্স ফ্লাইট ইনফরমেশন রিজনে পৌঁছে গিয়েছিল। 10:12 থেকে 10:50 পর্যন্ত অ্যাথেন্সের এয়ার ট্রাফিক কন্ট্রোলের টিম রেডিও কলের সাহায্যে প্লেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তারা কোনো উত্তর পায় না। 10:45 প্লেনটি অ্যাথেন্স ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করার কথা ছিল, কিন্তু তখন পর্যন্ত প্লেনের কোনো খোঁজ পাচ্ছিল না। খারাপ কিছুর আশঙ্কা করে গ্রিস অথরিটিস 2টি F-16 ফাইটার জেটকে ওই প্লেনটিকে খোঁজার জন্য পাঠায়। কিছু সময়ের মধ্যে ওই ফাইটার জেটগুলো হেলিওস ফ্লাইট 522-কে খুঁজে পায়। এর মধ্যে একটা ফাইটার জেট উড়তে উড়তে প্লেনটির কাছে চলে আসে, এটা দেখার জন্য যে প্লেনটির মধ্যে কি চলছে। তখন ফাইটার জেটের পাইলট দেখে যে প্লেনের ভিতরে কো পাইলটের জায়গায় কেউ একজন বসে রয়েছে এবং মেইন পাইলটের মাথা নিচু হয়ে রয়েছে। এরপর ফাইটার জেটগুলো পিছনে যায় এবং পিছনের জানালা দিয়ে ভেতরে দেখার চেষ্টা করে। ফাইটার জেটের পাইলটদের কাছে অবাক করা বিষয় এইটাই ছিল যে প্লেনের সাথে 2টি ফাইটার জেট উড়ছিল, তা সত্ত্বেও কোনো প্যাসেঞ্জার তাদের দিকে তাকাচ্ছিল না। প্যাসেঞ্জারদের কাছ থেকে কোনো রকম রিয়াকশন না পাওয়ায় তারা অবাক হয়ে যায়। 11:49 জেটের পাইলট দেখে যে একজন প্লেনের ক্যাবিন থেকে ককপিটের দিকে আসছে। কিছু সেকেন্ড পর তাকে প্লেনের পাইলট সিটে বসতে দেখা যায়। সেই লোকটিকে পাইলট সিটে বসতে দেখে ফাইটার জেটের পাইলট তাকে ইশারা করে এবং প্লেনের ভিতরের পরিস্থিতি সম্পর্কে জানতে চায়। সেই লোকটিও ফাইটার জেটের পাইলটদের কিছু বলার চেষ্টা করছিল। 11:50 প্লেনের বাম দিকের ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয় এবং প্লেন বাম দিকে ঝুঁকে অনেক দ্রুত নিচের দিকে নামতে শুরু করে। প্লেনের পাইলট সিটে বসে থাকা লোকটি প্লেনটিকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। ঠিক 12টার সময় প্লেনের ডান দিকের ইঞ্জিনও কাজ করা বন্ধ করে দেয়। এরপর প্লেনের কন্ট্রোল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। 12:04 প্লেনটি অ্যাথেন্স থেকে 40 কিলোমিটার দূরে গ্রাম্মাটিকো এর একটি পাহাড়ে গিয়ে ক্রাশ করে
এবং প্লেনটি ক্রাশ হওয়ার সাথে সাথে প্লেনে থাকা 121 জন মৃত্যুবরণ করে। এরপর ফ্লাইট 522 ক্রাশ হওয়ার খবর সারা গ্রিসে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে রেস্কিউ অপারেশন শুরু হয়ে যায়। এক এক করে 121 জনের মরদেহকে খুঁজে বের করা হয়। এই দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের উপর যখন পরীক্ষা করা হয় তখন একটি অবাক করা তথ্য সামনে আসে। আসলে প্লেনের মধ্যে থাকা বেশিরভাগ প্যাসেঞ্জার এবং পাইলট প্লেন ক্রাশ হওয়ার আগেই মারা গিয়েছিল। এখন প্রশ্ন হলো যে যদি পাইলট প্লেন ক্রাশ হওয়ার 2 ঘন্টা আগেই মারা গিয়ে থাকে তবে প্লেনটিকে তখন কে কন্ট্রোল করছিল? বন্ধুরা, আমার ভিডিওর শুরুতেই যে ব্যক্তির কথা বলেছিলাম সেই ব্যক্তিটি ছিল ফ্লাইট অ্যাটেন্ডার অ্যান্ড্রেস পেদ্রোমো। এই লোকটি প্লেন ক্রাশ হওয়ার আগ পর্যন্ত প্লেনটিকে কন্ট্রোল করছিল। অ্যান্ড্রিয়াসের কাছে ইউকের কমার্শিয়াল পাইলটের লাইসেন্স ছিল, কিন্তু তার বোয়িং 737 প্লেন উড়ানোর মতো এক্সপিরিয়েন্স ছিল না। তা সত্ত্বেও সে প্লেনটিকে জনবসতি থেকে দূরে একটি ফাঁকা জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছিল। যখন এক্সপার্টরা ঘটনাটি তদন্ত শুরু করে তখন আস্তে আস্তে সব সামনে আসতে শুরু করে। প্লেনটি যখন বাম দিকে ঝুঁকে গিয়েছিল তখন প্লেনের বাম দিকের ইঞ্জিনের ফুয়েল শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তখন পর্যন্ত এই ঘটনার প্রধান কারণ জানা যায়নি। তখন হঠাৎ করে ইনভেস্টিগেশন অফিসারের নজর কন্ট্রোল প্যানেলের একটি বাটনের উপর পড়ে এবং ওই বাটনটি ছিল প্লেনের এয়ার প্রেসার কন্ট্রোল করার বাটন। এই বাটনটিকে দেখতেই অফিসার পুরো ঘটনাটি বুঝতে পারে। আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন যে প্রেসারাইজড বাটন প্লেনের এয়ার প্রেসারকে কন্ট্রোল করে। সাধারণত এই প্রেসারাইজড বাটন অটোমেটিক সিস্টেম প্রোফাইলে রাখা হয়, কিন্তু দুর্ঘটনা ঘটার কয়েকদিন আগে বোয়িং 737 প্লেনটি তার রুটিন সার্ভিসে গিয়েছিল এবং সেখানে প্লেনটিকে ভালোভাবে সার্ভিস করে প্লেনের এয়ার প্রেসার বাটনটিকে ম্যানুয়াল করে রাখা হয়। প্লেন টেক অফের আগে পাইলট এবং কো পাইলটের নজর একবারও এই বাটনের উপর পড়েনি, সেই কারণে এটি ম্যানুয়াল মোডেই ছিল। আস্তে আস্তে প্লেনে অক্সিজেনের মাত্রা কমতে থাকে এবং প্যাসেঞ্জাররা অস্বস্তি অনুভব করতে থাকে। যখন ককপিটে বসে থাকা পাইলট অ্যালার্মটি শুনতে পায় তখন তারা এর পিছনের কারণ অনুসন্ধান করতে থাকে, কিন্তু একবারও তাদের নজর প্রেসারাইজ বাটনের উপরে পড়েনি, যে কারণে ককপিটেও অক্সিজেন লেভেল কমে গিয়েছিল এবং পাইলট বারবার জ্ঞান হারিয়ে ফেলছিল। প্লেনের ভেতরে থাকা প্যাসেঞ্জারদের অক্সিজেন মাস্ক অটোমেটিকই নিচে এসে পড়ছিল, কিন্তু ককপিটের মধ্যে অক্সিজেন মাস্ক অটোমেটেড না। অক্সিজেনের স্বল্পতা বুঝে ওঠার আগেই 2 জন পাইলটই অজ্ঞান হয়ে যায়। এরপরে আস্তে আস্তে এক এক করে প্যাসেঞ্জাররা অজ্ঞান হতে শুরু করে, কারণ প্যাসেঞ্জারের সিটের উপরে থাকা অক্সিজেন মাস্ক 12 মিনিটের জন্য অক্সিজেন সরবরাহ করতে পারে। অক্সিজেন না পাওয়ার কারণে সবাই আস্তে আস্তে মারা যেতে শুরু করে। প্লেনটি অটোপাইলট মোডে অ্যাথেন্সের দিকে এগিয়ে যাচ্ছিল। একসময় এমন হলো যে প্লেনের সমস্ত যাত্রীরা মারা যায়, কেবল একজন বাদে। সে ছিল ফ্লাইট অ্যাটেন্ডার অ্যান্ড্রিয়াস পেদ্রোমো। সবার কাছে একই পরিমাণ অক্সিজেন থাকার পরেও অ্যান্ড্রিয়াস এত সময় ধরে বেঁচে ছিল কিভাবে? মূলত অ্যান্ড্রিয়াস একজন ডুবুরি ছিল এবং ডুবুরিরা নিজেদের নিঃশ্বাসকে লম্বা সময় পর্যন্ত ধরে রাখতে সক্ষম। সেই কারণে তিনি লম্বা সময় পর্যন্ত জীবিত ছিল, কিন্তু পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ায় তার অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল। এই অবস্থায় তিনি ককপিটে পৌঁছে যায় এবং প্লেনটিকে কন্ট্রোল করতে থাকে, কিন্তু সেই সময় সমস্ত প্যাসেঞ্জাররাই মারা গিয়েছিল। শেষ পর্যন্ত প্লেনটিকে কন্ট্রোল করার চেষ্টা করেও দুর্ভাগ্যবশত তিনি এতে সফল হতে পারেননি। প্লেনটি পাহাড়ে গিয়ে ক্রাশ হয়ে যায়। এই ঘটনার প্রায় 15 মাস পর গ্রিস কর্তৃপক্ষ এই ঘটনাটির রিপোর্ট প্রকাশ করে। এখানে বলা হয় যে এই ঘটনার জন্য শুধুমাত্র একটি বাটনই দায়ী ছিল, প্রেসারাইজড বাটন, যেটা ম্যানুয়াল করা ছিল। মূলত এই দুর্ঘটনার জন্য দায়ী ছিল সেই সার্ভিস সেন্টারের কর্মচারীগণ যেখানে প্লেনটিকে রুটিন সার্ভিসের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। অটোমেটিক মোডে থাকা প্রেসারাইজড বাটনকে তারা ম্যানুয়াল করে দেওয়ার পরেও পাইলটকে জানায়নি। অন্যদিকে পাইলটও এই বিষয়টি খেয়াল করেনি। আপনাদের মতে এই দুর্ঘটনার জন্য দায়ী কে? এই বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এই ধরনের ভিডিও দেখার জন্য স্ক্র্যাপ বুক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।